এই ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসে যে 3 নম্বর স্কুল আছে তার প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। একে দিয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে পূর্ণবাক্যে উত্তর লেখো। আইতে বলেছে শীতকালে ব্রিটিশ প্রেসিডেন্সির প্রশাসনিক কেন্দ্র ছিল মাদ্রাজ। 173 খ্রিস্টাব্দে রেগুলেটিং আইন অনুসারে ঠিক হয় বাংলার গভর্নরই হবেন গভর্নর জেনারেল। 3 বেথুন স্কুল প্রতিষ্ঠা করেন বিটন সাহেব। 4 সিপাহী বিদ্রোহ শুরু হয়েছিল ব্যারাকপুরে। 5 বেঙ্গল গ্যাজেট পত্রিকাটি প্রকাশ করেন জেম অগাস্টাস হিকি। 6 শ্রী শ্রী রামকৃষ্ণদেবের অন্যতম শিষ্য ছিলেন স্বামী বিবেকানন্দ। 7 জমিদার সভা প্রতিষ্ঠিত হয় 1838 খ্রিস্টাব্দে। 8 ভারতের রাজধানী কলকাতা থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয় দিল্লিতে। 9 ভারত সচিব মন্টেগু এবং লর্ড চেমসফোর্ড ভারত শাসন আইন পাশ করেছিলেন 1919 খ্রিস্টাব্দে। 10 1939 খ্রিস্টাব্দে ত্রিপুরী কংগ্রেসে গান্ধী মনোনীত প্রার্থী ছিলেন পট্টভি সীতারামাইয়া। 11 1837 খ্রিস্টাব্দে সরকারি ভাষা হিসেবে ফার্সির বদলে কোন ভাষাকে স্বীকৃতি দেওয়া হয় ইংরাজিকে। 12 মহারাষ্ট্রে শিবাজী উৎসব চালু হয় বাল গঙ্গাধর তিলকের নেতৃত্বে। 13 সাইলেন্ট ভ্যালি আন্দোলন হয়েছিল দক্ষিণ ভারতে। 14 2022 সালে পশ্চিমবঙ্গে জেলার সংখ্যা ছিল 23। দুয়ের দাগে আছে বিবৃতিগুলো ঠিক ভুল বলতে হবে। আইতে বলেছে শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন প্রতিষ্ঠা হয় 18 সালে, ভুল। 2 বলেছে ডিরোজিও ছাত্রদের বলা হতো ইয়ং বেঙ্গল, ঠিক। 3 হিউম দমনমূলক সংবাদপত্র আইন চালু করেন, ভুল। 4 চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের নায়ক ছিলেন সূর্য সেন, ঠিক। 5 মুসলিম লীগের সিমলা বৈঠকে পাকিস্তান প্রস্তাব গৃহীত হয়, ভুল। 6 ভারতবর্ষের সংবিধান বিশ্বের সবথেকে বড় সংবিধান, ঠিক। 3 আছে শূন্যস্থান পূরণ করো। আইতে দিয়েছে সিভিল সার্ভেন্টদের পদোন্নতির ব্যবস্থা করেন কর্নওয়ালিস। 2 ফ্র্যাঙ্কল্যান্ডের পর জমি জরিপের কাজের দায়িত্ব নেন হক ক্যামেরন। 3 বলেছে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক ছিলেন বাংলায় নীল বিদ্রোহের প্রতি হিন্দু প্যাট্রিয়ট সংবাদপত্র এবং তার সম্পাদক ছিলেন হরিশচন্দ্র মুখোপাধ্যায়। তাহলে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক ছিলেন হরিশচন্দ্র মুখোপাধ্যায়। 4 বলেছে জাতীয় মেলা প্রতিষ্ঠা করেন নবগোপাল মিত্র। 5 জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। 6 প্রথম বিশ্বযুদ্ধের সময় খলিফা ছিলেন তুরস্কের সুলতান। 7 সাড়ে জাহাসে আচ্ছা হিন্দুস্তা হামারা দেশাত্মবোধক কবিতাটি রচনা করেন মোহাম্মদ ইকবাল। 8 পারিবারিক হিংসারোধ আইন পাশ হয় 2005 সালে। 4 দাগে আসি। 2 এক কথায় উত্তর দিতে বলেছে, প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে 2। আইতে বলেছে কে কত খ্রিস্টাব্দে কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন, এটা আছে বইয়ের 44 পৃষ্ঠায়। উইলিয়াম জোন্স 1784 খ্রিস্টাব্দে কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন। 2 অথবাতে রয়েছে কে কত খ্রিস্টাব্দে বেনারসে সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা করেন, 44 পাতাতেই রয়েছে। 1791 খ্রিস্টাব্দে বেনারসে জোনাথন ডানকান প্রতিষ্ঠা করেছিলেন সংস্কৃত কলেজ। 2 বলেছে কে কত খ্রিস্টাব্দে আর্য সমাজ প্রতিষ্ঠা করেন, এটা আছে বইয়ের 82 পাতায়। 1875 খ্রিস্টাব্দে স্বামী দয়ানন্দ সরস্বতী আর্য সমাজ প্রতিষ্ঠা করেন। ওর সাথেই অথবাতে রয়েছে কে কত খ্রিস্টাব্দে ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন। এই যে 1828 খ্রিস্টাব্দে আত্মীয় সভা গড়েছিলেন রামমোহন রায়। তাহলে 1828 খ্রিস্টাব্দে রামমোহন রায় ব্রাহ্ম সমাজ গড়ে তোলেন। ওই আত্মীয় সভা থেকে ব্রাহ্ম সমাজ গড়ে ওঠে 1828-এ রামমোহন রায়। তিনি বলেছে কারা কত খ্রিস্টাব্দে ভারত সভা প্রতিষ্ঠা করে। 1876 খ্রিস্টাব্দে সুরেন্দ্রনাথ এবং আনন্দমোহন বসুর নেতৃত্বে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন বা ভারত সভা তৈরি হয়। অথবাতে আছে জাতীয় কংগ্রেসের জনক কাকে বলা হয়, অ্যালান অক্টেভিয়ান হিউম। আর জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাকালে বড়লাট কে ছিলেন, লর্ড ডাফরিন। 4 বলেছে প্রথম বিশ্বযুদ্ধ কবে হয়েছিল, দক্ষিণ আফ্রিকায় গান্ধীজি ব্রিটিশ সরকারের বিরুদ্ধে কিরূপ আন্দোলন গড়ে তুলেছিলেন। প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল 1914 থেকে 1919 খ্রিস্টাব্দ পর্যন্ত। আর
বলেছে যে দক্ষিণ আফ্রিকায় গান্ধীজি ব্রিটিশ সরকারের বিরুদ্ধে কিরূপ আন্দোলন গড়ে তুলেছিলেন। এই যে দক্ষিণ আফ্রিকায় বিভিন্ন ধর্ম ভাষা অঞ্চলের মানুষকে সঙ্গে নিয়ে লড়াই করেছিলেন গান্ধী, আর সেই আন্দোলন প্রচার পাওয়ার ফলে গান্ধী বিখ্যাত হয়ে উঠেছিলেন। আচ্ছা, এখান থেকে বলবে ভারতবর্ষের আন্দোলনে নেতৃত্ব দেওয়ার আগে দক্ষিণ আফ্রিকায় গান্ধী বর্ণবৈষম্য বিরোধী আন্দোলন চালিয়েছিলেন। সেই আন্দোলন থেকে ধীরে ধীরে গান্ধী সত্যাগ্রহের ধারণা তৈরি হয়েছিল, আর দক্ষিণ আফ্রিকায় বিভিন্ন ধর্ম ভাষা অঞ্চলের মানুষকে সঙ্গে নিয়ে তিনি লড়াই করেছিলেন। অথবাতে আছে কবে কোথায় নৌবিদ্রোহ শুরু হয়, এটা আছে বইয়ের 132 পৃষ্ঠাতে। 1946 খ্রিস্টাব্দের 18 থেকে 23 ফেব্রুয়ারি বোম্বাইয়ের নৌবিদ্রোহ ঔপনিবেশিক ব্রিটিশ শাসনের উপর আঘাত করেছিল। তাহলে 1946 খ্রিস্টাব্দের 18 থেকে 23 ফেব্রুয়ারি বোম্বাইতে নৌবিদ্রোহ শুরু হয়। 5 দিয়েছে পাকিস্তান শব্দের অর্থ কি, পবিত্র স্থান বা এলাকা। আর স্বাধীন পাকিস্তান রাষ্ট্রের জন্ম কবে হয়েছিল, 1947 খ্রিস্টাব্দে 14ই আগস্ট। অথবাতে বলেছে কে কোথায় কৃষক প্রজা পার্টি প্রতিষ্ঠা করেন, বাংলাতে। আর কৃষক কে করেন, ফজলুল হক। ফজলুল হক বাংলায় কৃষক প্রজা পার্টি প্রতিষ্ঠা করেন। 6 দিয়েছে স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি আর পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রীর নাম লেখো, এটা বইয়ের 149 আর 51 পৃষ্ঠায় রয়েছে। ভারতের প্রথম রাষ্ট্রপতি হচ্ছে ডক্টর রাজেন্দ্র প্রসাদ, আর প্রথম মুখ্যমন্ত্রী হচ্ছে পশ্চিমবঙ্গের শ্রী প্রফুল্লচন্দ্র ঘোষ। অথবাতে বলেছে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থায় কয়েকটি স্তর, জেলা পরিষদের কার্যকাল কত বছর, এটা 152 এবং 53 পেজে রয়েছে। এই যে পঞ্চায়েত ব্যবস্থায় 3টি স্তর রয়েছে, পঞ্চায়েত ব্যবস্থায় 3টি স্তর রয়েছে। আর ওর সাথে বলেছে জেলা পরিষদের কার্যকাল কত, জেলা পরিষদের কার্যকাল হচ্ছে 5 বছর। তাহলে পঞ্চায়েত ব্যবস্থায় 3টি স্তর আছে, আর জেলা পরিষদের কার্যকাল 5 বছর। 5-এর দাগে আসে, এটা প্রত্যেকটার মান 3। আইতে দিয়েছে টিকা লেখো মুন্ডা বিদ্রোহ অথবা টিকা লেখো ওয়াহাবি আন্দোলন, এই দুটোই তোমাদের বইয়ের 86 পাতায় রয়েছে। মুন্ডা বিদ্রোহ, এখানে এই যে মুন্ডা উলগুনার টুকরো কথা, উপজাতীয় কৃষক বিদ্রোহে অন্যতম বড় উদাহরণ ছিল বিরসা মুন্ডার নেতৃত্বে মুন্ডা উলগালান বা মুন্ডা বিদ্রোহ। মুন্ডাদের জমি ধীরে ধীরে বহিরাগত বা দিকুদের হাতে চলে যায়। পাশাপাশি জমিদার মহাজন, খ্রিস্টান মিশনারি এবং ঔপনিবেশিক সরকারের প্রতি মুন্ডা কৃষকরা ক্ষুব্ধ হয়ে উঠেছিল। মুন্ডারা বিশ্বাস করত তাদের নেতা বিরসা নানা রকম অলৌকিক ক্ষমতার অধিকারী। বিরসার আন্দোলন কেবল দিকুদের বিতাড়নেই থেমে থাকেনি। ব্রিটিশ শাসনের অবসান ঘটিয়ে বিরসার শাসন প্রতিষ্ঠা করা মুন্ডা উলগুলানের অন্যতম লক্ষ্য ছিল, তবে ঔপনিবেশিক প্রশাসনের দমনপীড়নের ফলে মুন্ডা উলগুলান পরাস্ত হয়। ওর সাথে আছে ওয়াহাবি আন্দোলন, ওয়াহাবি আন্দোলন, আর এখানে বারাসাত বিদ্রোহ দেয়া আছে। তো আমরা এইখান থেকে এইটুখানি আমাদের কিন্তু ওয়াহাবি আন্দোলন আমাদের বইতে আছে, আর এইখান থেকে যেটা আছে সেটা হচ্ছে বারাসাত বিদ্রোহ। তাহলে বলবে যে ওয়াহাবি আন্দোলনের সূচনা হয় আরবে আব্দুল ওয়াহাবের নেতৃত্বে। ভারতবর্ষে ওয়াহাবি আন্দোলন পরিচালনা করেন রায়বেরিলি অঞ্চলের সৈয়দ আহমদ নামের এক ব্যক্তি। তিনি ওয়াহাবিদের ব্রিটিশ বিরোধী আন্দোলনে সংঘবদ্ধ করেন। 2 বলেছে টিকা লেখো ইলবার্ট বিল বিতর্ক অথবা টিকা লেখো মরলে মিন্টো সংস্কার আইন। আচ্ছা, ইলবার্ট বিল বিতর্ক আছে তোমাদের বইয়ের 98 পৃষ্ঠায়। টুকরো কথা ইলবার্ট বিল বিতর্ক বলছে কোনো ভারতীয় বিচারকের ইউরোপীয়দের বিচার করার অধিকার ছিল না। গভর্নর জেনারেল লর্ড রিপনের আইনসভার সদস্য সিপি ইলবার্ট বিচার বিভাগীয় ক্ষেত্রে এই অসাম্য দূর করার চেষ্টা করেন। তাঁর প্রস্তাবিত একটি বিলে ভারতীয় বিচারকদের ইউরোপীয়দের বিচার করার অধিকার দেওয়া হয়। এই বিলের প্রতিবাদে ইউরোপীয়রা সংগঠিতভাবে বিদ্রোহ ঘোষণা করে। শ্বেতাঙ্গদের এই আন্দোলনের ফলে ওই বিল প্রত্যাহার করা হয়। বিল প্রত্যাহার হলে ভারত সভার উদ্যোগে ভারতীয়রা আন্দোলন শুরু করে। উভয় পক্ষের আন্দোলন এবং পাল্টা আন্দোলন ইলবার্ট বিল বিতর্ক নামে পরিচিত। ভারত সভার আন্দোলনের জেরে ভারতীয় বিচারকরা শর্ত সাপেক্ষে ইউরোপীয় বিচারকদের বিচার করার অধিকার পায়। আর ওর সাথে যেটা রয়েছে মরলে মিন্টো সংস্কার আইন, ওটা তোমাদের বইয়ের 113 পৃষ্ঠাতে রয়েছে। এই যে টুকরো কথা মরলে মিন্টো সংস্কার আইন,
19 শতকের শেষ ভাগ থেকে ভারতীয়রা প্রতিনিধিমূলক স্বায়ত্তশাসনের দাবি জানাতে শুরু করে। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় চরমপন্থীদের কাজকর্ম ব্রিটিশ সরকারকে চিন্তায় ফেলেছিল। এর সঙ্গে যুক্ত হয়েছিল বাংলা এবং মহারাষ্ট্রের বিপ্লববাদী কাজকর্ম। এই পরিপ্রেক্ষিতে ভারতের বড়লাট আর্ল অফ মিন্টো এবং ভারত সচিব জন মরলে 1909 খ্রিস্টাব্দে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট পাশ করেন। এই আইনে বড়লাটের কার্যনির্বাহক পরিষদে এবং প্রাদেশিক আইন পরিষদের সদস্য সংখ্যা বাড়ানো হয় এবং ভারতীয়দের প্রতি উদার মনোভাব দেখানো হয়। এর মাধ্যমে ব্রিটিশ সরকার চরমপন্থীদের বিপরীতে নরমপন্থীদের কাছে টেনে জাতীয়তাবাদী আন্দোলনকে দুর্বল করতে চেয়েছিল। অন্যদিকে মুসলমানদের পৃথকভাবে সদস্য নির্বাচনের অধিকার দিয়ে সাম্প্রদায়িকতার সমস্যাকেও উস্কে দেওয়া হয়েছিল। 3 আছে টিকালেখ জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড। এটা আছে বইয়ের 118 পাতায়। আচ্ছা, একটা আছে তোমার রামলাল সত্যাগ্রহ। এইখান থেকে বলবে জালিয়ানওয়ালাবাগের ঘটনা। পাঞ্জাব প্রদেশের রাওলাট সত্যাগ্রহের বিরুদ্ধে ব্রিটিশ সরকার চূড়ান্ত দমনমূলক নীতি নিয়েছিল। 1919 খ্রিস্টাব্দে 13 এপ্রিল অমৃতসরের জালিয়ানওয়ালাবাগে অনেক মানুষ নিরস্ত্র প্রতিবাদে সামিল হয়েছিলেন, অথচ সেই নিরস্ত্র মানুষদের ওপর চূড়ান্ত সন্ত্রাস চালায় সেনাবাহিনীর কমান্ডার মাইকেল ও ডায়ার। জালিয়ানওয়ালাবাগে একটিমাত্র বেরোনোর পথ ছিল, সেই পথটি আটকে রেখে প্রতিবাদী মানুষদের উপর টানা গুলি চালিয়ে যাওয়া হয়। অসংখ্য মানুষ হতাহত হন। এই অত্যাচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন ভারতবাসীরা। রবীন্দ্রনাথ ঠাকুর ওই বর্বর হত্যাকাণ্ডের প্রতিবাদে স্যার উপাধি ত্যাগ করেছিলেন। ওর সাথে রয়েছে অথবাতে কাকে কেন সীমান্ত গান্ধী বলা হতো। এটা আছে তোমাদের বইয়ের 121 পাতাতে। ভারতের উত্তর পশ্চিম প্রান্তে খান আব্দুল গফর খানের নেতৃত্বে পাঠানরা আইন অমান্য আন্দোলনে সামিল হয়েছিলেন। তারা ছিলেন অহিংস গান্ধীবাদী সংগ্রামী। তাদের সংগঠনটির নাম ছিল খুদাই খিদমতগার। লাল রঙের কুর্তা পরতেন বলে তাদের লাল কুর্তা বাহিনীও বলা হতো। গান্ধী অনুগামী হওয়ার সুবাদে আব্দুল গফর খান সীমান্ত গান্ধী নামেও পরিচিত হন। পেশোয়ারে ব্রিটিশ সেনাবাহিনী সিপাহীরা অহিংস আন্দোলনকারীর ওপর গুলি চালাতে অস্বীকার করে। মণিপুরী এবং নাগাদের মধ্যেও আইন অমান্য আন্দোলন সাড়া জাগিয়েছিল। আচ্ছা, এতটা বলার দরকার নেই। এটা হচ্ছে তোমার ভারতের উত্তর পূর্ব অঞ্চলে আইন অমান্য আন্দোলন। তো খান আব্দুল গফর খানের সম্বন্ধে সীমান্ত গান্ধী এইটুখানি বলবো। এইখানে হচ্ছে এইটুখানি নেই, অস্বীকার করে পর্যন্ত। পেশোয়ারে ব্রিটিশ সেনাবাহিনীর সিপাহীরা অহিংস আন্দোলনকারীদের উপর গুলি চালাতে অস্বীকার করে। এই পর্যন্ত হচ্ছে খান আব্দুল গফর খান উত্তর পশ্চিম সীমান্তে। আর পূর্ব অঞ্চলে এটা মণিপুরি। এখান থেকে এতটা হচ্ছে তোমার ভারতের পূর্ব অঞ্চলে আইন অমান্য আন্দোলন। এটা হচ্ছে উত্তর পশ্চিম অঞ্চলে আইন অমান্য আন্দোলন, যেটা করেছিল খান আব্দুল গফর খান বা সীমান্ত গান্ধী। এই পর্যন্ত লিখবে। 4 বলেছে আলিগড় আন্দোলন বলতে কি বোঝার, এর মূল উদ্দেশ্য কী ছিল। এটা তোমাদের বইয়ের 136 পৃষ্ঠাতে রয়েছে। বলেছে আলিগড় আন্দোলন বলতে কি বোঝার, মূল উদ্দেশ্য। এই যে কাকে বলে এবং মূল উদ্দেশ্য। মুসলিম সমাজের আধুনিকীকরণের অভিযান শুরু হয় স্যার সৈয়দ আহমেদ খানের আলিগড় আন্দোলনের মধ্য দিয়ে। ইসলামীয় ধর্মতত্ত্বের সঙ্গে পাশ্চাত্য জ্ঞানবিজ্ঞানের সম্মিলন ঘটিয়ে মুসলিম সমাজে আধুনিক উদার মনোভাবের বিকাশ তিনি ঘটাতে চেয়েছিলেন। স্যার সৈয়দ দুটি সম্প্রদায়ের মধ্যে বিভেদ বা সাম্প্রদায়িক বিরোধিতার উন্মাদনা তৈরি করতে চাননি। তিনি ব্রিটিশ শাসনে হিন্দু আধিপত্যের উল্টো দিককে মুসলমান অভিজাত আর শিক্ষিত শ্রেণীকে স্বনির্ভর করে তুলতে চেয়েছিলেন। তার উদ্দেশ্য ছিল মুসলমান ছাত্রদের মধ্যে একটি গোষ্ঠী মানসিকতা গড়ে তোলা। তিনি বৃহত্তর মুসলমান সমাজের তরফে ব্রিটিশ শাসনের সুযোগ সুবিধাগুলিকে সদ্ব্যবহারের উৎসাহ তৈরির চেষ্টা করেন। তাই আলিগড়ে মহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজের পাঠ্যক্রমে ইউরোপীয় দর্শনের সঙ্গে ইসলামীয় ধর্মতত্ত্বের সহাবস্থান ছিল এই পর্যন্ত। তাহলে যদি বলে কাকে বলে ভালো করে যদি বলতে চাও তাহলে লিখবে স্যার সৈয়দ আহমেদ খান মুসলিম সমাজের আধুনিকীকরণের যে অভিযান শুরু করেছিলেন তাকে আলিগড় আন্দোলন বলা হয়ে থাকে। অথবাতে বলেছে ভারতের সাম্প্রদায়িক রাজনীতির উদ্ভবের কারণ কী ছিল। এটাও তোমাদের বইয়ের 136 পৃষ্ঠায় আছে। এইখান থেকে এতটা বলবে। বলছে আপাতভাবে ব্রিটিশ প্রশাসন ভারতে একটি ধর্মনিরপেক্ষ শাসন ব্যবস্থা চালু করেছিল।
আচ্ছা, এখানে সময়টা হচ্ছে 19 শতকের শেষের দিকে, এটা সময়টা হচ্ছে 19 শতকের শেষ দিকে, ঠিক আছে। তাহলে আমরা শুরুটা এভাবে করব যে 19 শতকের শেষের দিকে আপাতভাবে ব্রিটিশ প্রশাসন ভারতে একটি ধর্মনিরপেক্ষ শাসন ব্যবস্থা চালু করেছিল। সরকারি চাকরি, পড়াশোনা প্রভৃতি ক্ষেত্রে ধর্মীয় পরিচয়কে গুরুত্ব না দেওয়ার কথাই বলা হতো। যদিও কার্যত সরকার সুযোগ সুবিধা দেওয়ার ক্ষেত্রে ধর্মীয় পরিচয়কে বড় করে তুলত, ফলে হিন্দু সম্প্রদায় আর মুসলমান সম্প্রদায়ের মধ্যে সুযোগ সুবিধা ভাগাভাগির প্রশ্নে ঔপনিবেশিক প্রশাসনের তরফে বিভাজন নীতি প্রকট হতো। বিভাজনের এই প্রক্রিয়াটি স্পষ্ট হয়ে গিয়েছিল ইংরেজি শিক্ষাকে কেন্দ্র করে। 1837 খ্রিস্টাব্দে সরকারি ভাষা হিসাবে ফার্সির বদলে ইংরাজিকে স্বীকৃতি দেওয়া হয়, কিন্তু মুসলমানদের মধ্যে ইংরাজি শিক্ষার হার ছিল কম। ফলে সরকারি চাকরি এবং অন্যান্য সুযোগ সুবিধার ক্ষেত্রে মুসলমানরা ক্রমেই পিছিয়ে পড়তে থাকে। তুলনায় সরকারি চাকরির ক্ষেত্রে হিন্দুরা এগিয়ে যায়। তার ফলে 19 শতকের শেষ দিক থেকেই মুসলমানদের মধ্যে ধারণা তৈরি হয় যে তারা হিন্দুদের তুলনায় বঞ্চিত। অতএব সম্প্রদায় হিসাবে মুসলমান এবং হিন্দুদের অবস্থান পরস্পর বিরোধী, এই ধারণা পাকাপোক্ত হতে থাকে। যদিও মনে রাখা দরকার যে মুসলমানদের স্বার্থ বলে যা প্রচার করা হতো তা আসলে শিক্ষিত মুসলমানদের স্বার্থ। বিশেষত বাংলার মতো অঞ্চলে বিরাট সংখ্যক গরিব এবং নিরক্ষর মুসলমান কৃষকদের ভালো মন্দই স্বার্থ চিন্তার মধ্যে থাকতো না। তো এখান থেকেই তোমার সাম্প্রদায়িক রাজনীতির উদ্ভব হয়েছিল, ভারতে সাম্প্রদায়িক রাজনীতির উদ্ভব হয়েছিল। 5 বলেছে ভারতকে সার্বভৌম আর সমাজতান্ত্রিক রাষ্ট্র বলা হয়েছে কেন, এটা আছে তোমাদের বইয়ের 148 পাতায়। এইখান থেকে এতটা বলবে, বলছে ভারতীয় সংবিধানের একটা প্রস্তাবনা রয়েছে, সংবিধানের আদর্শ আর উদ্দেশ্য প্রস্তাবনায় ঘোষণা করা হয়েছে। প্রস্তাবনাকে সংবিধানের বিবেক বা সংবিধানের আত্মা বলা হয়। সংবিধানের মূল প্রস্তাবনায় ভারতকে একটি সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্র বলা হয়েছে। 1976 খ্রিস্টাব্দে সংবিধানের 42তম সংশোধনীতে সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ এই আদর্শ দুটি যুক্ত করে ভারতকে সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র বলা হয়েছে। এই শব্দগুলির প্রত্যেকটির গভীর তাৎপর্য রয়েছে। অথবাতে বলেছে সরকার নির্দিষ্ট অনগ্রসর জাতি নির্ধারণের মাপকাঠিগুলো কি কি, এটা তোমাদের বইয়ের 156 পৃষ্ঠায় রয়েছে। অনগ্রসর জাতি উপজাতি বলতে ঠিক কাদের বোঝায় সে ব্যাপারেও সংবিধানে নির্দিষ্ট সংজ্ঞা দেয়া নেই। পরবর্তীকালে অনগ্রসরতার কয়েকটি মাপকাঠি সরকারের তরফে ঠিক করে দেয়া হয়। এক হচ্ছে হিন্দু সমাজের বিধান অনুযায়ী যারা সমাজের নিচু স্তরে অবস্থান করেন। 2 যাদের মধ্যে শিক্ষার প্রচলন কম। 3 যাদের মধ্যে অতি অল্প সংখ্যক ব্যক্তি সরকারি চাকরি পেয়েছেন এবং যাদের মধ্যে শিল্প বাণিজ্যের প্রসার কম, তারাই হলেন অনগ্রসর জাতি এবং উপজাতি। 6 দাগেতে আসে, এগুলো প্রত্যেকটার মান হচ্ছে 5। আইতে দিয়েছে সিপাহী বিদ্রোহের কারণ বর্ণনা করো, এটা তোমাদের আছে বইয়ের 87 পৃষ্ঠায়। 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহ। অষ্টাদশ শতকের মাঝামাঝি সময় থেকে ব্রিটিশ কোম্পানি কিভাবে সেনাবাহিনী তৈরি করেছিল, ওটা লেখার দরকার নেই, লিখবে অষ্টাদশ শতকের মাঝামাঝি সময় থেকেই সেনাবাহিনীতে নানা রকম জাতি পরিচয়কে উস্কে দিত ব্রিটিশ কর্তৃপক্ষ। কিন্তু 1820 দশক থেকে ক্রমশ সেনাবাহিনীতে নানা রকম সংস্কার করা হতে থাকে। তার ফলে জাতিগত সুযোগ সুবিধার বদলে সমস্ত সেনাবাহিনীকে একই ছাঁচে ঢালার চেষ্টা হতে থাকে। তার ফলে সেই সময় থেকে কোম্পানি কর্তৃপক্ষের বিরুদ্ধে সেনাবাহিনীতে বিরোধিতা শুরু হয়। ওই অসন্তোষের পটভূমির মধ্যে 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহে আভাস পাওয়া গিয়েছিল। ওই বছরের গোড়ার দিকে কলকাতার দমদম সেনা ছাউনি সিপাহীদের মধ্যে বন্দুকের টোটা নিয়ে গুজব ছড়িয়ে যায়। বলা হতে থাকে যে নতুন এনফিল্ড রাইফেলের টোটাগুলিতে নাকি গরু আর শূকরের চর্বি মেশানো রয়েছে। ওই টোটাগুলি রাইফেলে ভরার আগে দাঁত দিয়ে কেটে নিতে হতো। তার ফলে সিপাহীদের মনে বিশ্বাস তৈরি হয় যে কোম্পানি ষড়যন্ত্র করে তাদের জাত ও ধর্ম নষ্ট করার চেষ্টা করছে। যদিও এই গুজবটি খানিকটা ঠিকই ছিল। দ্রুতই সারা দেশের সেনা ছাউনিতে গুজবটি ছড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গে সতর্ক হয়ে ব্রিটিশ কোম্পানি ওই টোটা বানানো বন্ধ করে দেয়। সিপাহীদের নানা রকম সুযোগ সুবিধা দিয়ে কোম্পানি শাসনের প্রতি আস্থা ফিরিয়ে আনার চেষ্টাও করা হয়। কিন্তু সিপাহীদের বিশ্বাস যে ভেঙে গিয়েছিল তার প্রমাণ খুবই তাড়াতাড়ি পাওয়া যায়। 1857 খ্রিস্টাব্দের মার্চ মাসের শেষ দিকে ব্যারাকপুরের সেনা ছাউনিতে সিপাহী মঙ্গল পাণ্ডে এক ইউরোপীয় সেনা আধিকারিককে গুলি করেন। মঙ্গলের সহকর্মীরা কর্তৃপক্ষের আদেশ পেয়েও মঙ্গলকে গ্রেপ্তার করেননি। দ্রুতই তাদের সকলকে গ্রেপ্তার করে ফাঁসির বন্দোবস্ত করা হয়। কিন্তু এরপর থেকে দেশের বিভিন্ন সেনা ছাউনিতে সিপাহীদের মধ্যে অসন্তোষ ফুটে বেরোতে থাকে।
আম্বালা, লখনৌ, মিরাট প্রভৃতি অঞ্চল থেকে নানা রকম গোলযোগের খবর পাওয়া যায়। মে মাসের মাঝামাঝি মিরাটের সেনারা বিদ্রোহ ঘোষণা করে। শুরু হয় কোম্পানির বিরুদ্ধে সিপাহী বাহিনীর বিদ্রোহ। আর ওর সাথে রয়েছে অথবা লেখো নীল বিদ্রোহের কারণ ও ফলাফল আলোচনা করো, ওটা আছে তোমাদের বইয়ের 86 পাতায়। বলেছে 1859 এবং 60 খ্রিস্টাব্দে বাংলায় নীল চাষ এবং নীলকরদের অত্যাচারকে কেন্দ্র করে নীল বিদ্রোহ সংগঠিত হয়েছিল। তাহলে এটা হচ্ছে কারণ। আর এই বিদ্রোহে দুজন নেতা ছিলেন বিষ্ণুচরণ বিশ্বাস আর দিগম্বর বিশ্বাস। আর ফলাফল হচ্ছে নীল বিদ্রোহের পক্ষে বাংলার শিক্ষিত জনগণের অনেকেই নানাভাবে সহানুভূতি দেখিয়েছিলেন। 1860 খ্রিস্টাব্দে দীনবন্ধু মিত্র নীলদর্পণ নাটকে নীলকরদের অত্যাচার কথা তুলে ধরেছিলেন। খ্রিস্টান মিশনারি রেভারেন্ড জেমস লং নীল বিদ্রোহের প্রতি সহানুভূতিশীল ছিলেন। হিন্দু প্যাট্রিয়ট এবং সোমপ্রকাশ পত্রিকা নীল চাষিদের পক্ষে দাঁড়ায়। এসবের ফলে নীলকরদের উপর চাপ বৃদ্ধি পেয়েছিল। 1863 খ্রিস্টাব্দ নাগাদ নীল বিদ্রোহ শেষ হয়ে যায়। পাশাপাশি বাংলা থেকেও নীল চাষও ততদিনে প্রায় উঠে গিয়েছিল। বাংলা নীল বিদ্রোহের প্রতি হিন্দু প্যাট্রিয়ট সংবাদপত্র আর তার সম্পাদক হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় সহমর্মী অবস্থান নিয়েছিলেন। হরিশ্চন্দ্র নীলকরদের বিরুদ্ধে চাষিদের পক্ষ নিয়ে লেখা শুরু করেন। বিভিন্ন অঞ্চল থেকে খবরাখবর সংগ্রহের জন্য তিনি শিশির কুমার ঘোষ এবং মদনমোহন ঘোষকে নিয়োগ করেন। 1858 খ্রিস্টাব্দে হরিশ্চন্দ্র লেখেন যে বাংলায় নীল চাষ একটি সংগঠিত জুয়াচুরি এবং নিপীড়ন ব্যবস্থা মাত্র। হরিশ্চন্দ্র আরও লেখেন যে নীল চাষে চাষির লাভের থেকে ক্ষতিই বেশি। যে চাষি একবার নীল চাষ করেছে তার আর বেঁচে থাকতে মুক্তির পাওয়ার উপায় নেই। কোনো চাষি নীলকরের বিরোধিতা করলে তাকে অত্যাচারিত হতে হয়। নীলকর কোনো চাষিকেই ন্যায্য দাম দেয় না। বস্তুত হরিশ্চন্দ্রের উদ্যোগে নীল বিদ্রোহের খবরাখবর বাংলায় শিক্ষিত জনগণের মধ্যে ছড়িয়ে পড়েছিল। দুয়ে দিয়েছে বঙ্গভঙ্গের পরিকল্পনা লর্ড কার্জনের প্রকৃত উদ্দেশ্য কী ছিল, লেখো। এটা আমরা রায়মার্টিন থেকে নেব। রায়মার্টিনের 173 পৃষ্ঠাতে রয়েছে। বঙ্গভঙ্গের পরিকল্পনায় লর্ড কার্জনের প্রকৃত উদ্দেশ্য কী ছিল? বড়লাট লর্ড কার্জন 1905 খ্রিস্টাব্দে 16ই অক্টোবর বঙ্গভঙ্গের পরিকল্পনা কার্যকর করেন। বঙ্গভঙ্গের পরিকল্পনায় লর্ড কার্জনের প্রকৃত উদ্দেশ্য ছিল এক হচ্ছে জাতীয় আন্দোলনকে দুর্বল করা। লর্ড কার্জন ভারতীয় রাজনৈতিক আন্দোলনের মধ্যমণি বাংলাকে দ্বিখণ্ডিত করে জাতীয় আন্দোলনকে দুর্বল করতে চেয়েছিলেন। 2. হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ সৃষ্টি করা। লর্ড কার্জন হিন্দু এবং মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য বাংলা ভাগ করেছিলেন। তিনি নবগঠিত পূর্ববঙ্গের মুসলমানদের ইংরেজ সরকারের সমর্থকে পরিণত করতে চেয়েছিলেন। পূর্ববঙ্গ এবং আসাম প্রদেশে 3 কোটি লোকের মধ্যে হিন্দু ছিল 1 কোটি 20 লক্ষ আর মুসলমান ছিল 1 কোটি 80 লক্ষ। 3. বাংলাকে দুর্বল করা। বাংলাকে দুর্বল করার জন্য লর্ড কার্জন বঙ্গভঙ্গ কার্যকরী করেছিলেন। তৎকালীন স্বরাষ্ট্র সচিব রিজলি লিখেছিলেন, ঐক্যবদ্ধ বাংলা একটা শক্তি, বিভক্ত বাংলা নানা টানাপোড়েনে পর্যুদস্ত হবে। 4 হচ্ছে ইংরেজ চা ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা। লর্ড কার্জন আসামের ইংরেজ চা ব্যবসায়ীদের স্বার্থের কথা চিন্তা করে বাংলা ভাগ করেছিলেন, কারণ নবগঠিত পূর্ববঙ্গ এবং আসাম প্রদেশে চা ব্যবসায়ীরা চট্টগ্রাম বন্দরের সুবিধা ভোগ করতে পারবে। এই পর্যন্ত লিখবে। অথবাতে আছে বাংলায় বিপ্লবী আন্দোলনের অনুশীলন সমিতির অবদান লেখো। এটা রায়মার্টিনের 178 পৃষ্ঠায় রয়েছে। বাংলার বিপ্লবী আন্দোলন অনুশীলন সমিতির অবদান। বাংলার বিপ্লবী আন্দোলন পরিচালনায় অনুশীলন সমিতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। মহান আদর্শ এবং আত্মত্যাগের ব্রত এই সমিতিকে বিশিষ্ট স্থান দখল করে। প্রতিষ্ঠা 1902 খ্রিস্টাব্দে 24শে মার্চ 12 নম্বর মদন মিত্র লেনে অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেন সতীশচন্দ্র বসু আর ব্যারিস্টার প্রমথনাথ মিত্র। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অনুশীলন তত্ত্বের আদর্শে অনুশীলন সমিতি প্রতিষ্ঠিত হয়েছিল। ওই বছরই 108C আপার সার্কুলার রোডে অরবিন্দ ঘোষের নির্দেশে যতীন্দ্রনাথ বিপ্লবী গুপ্ত সমিতি প্রতিষ্ঠা করেন। পরে এই 2 গুপ্ত সমিতি যুক্ত হয়ে অনুশীলন সমিতি নামে খ্যাত হয়। এদের উদ্দেশ্য ছিল, এক হচ্ছে শরীরচর্চার লাঠি খেলার মাধ্যমে যুবশক্তির মধ্যে ক্ষাত্রশক্তির উন্মেষ ঘটানো। 2 হচ্ছে ইংরেজ কর্মচারীদের হত্যার মাধ্যমে আতঙ্ক সৃষ্টি করা, দমনপীড়ন থেকে ইংরেজদের বিরত রাখা এবং সর্বোপরি ভারতবর্ষ থেকে ইংরেজ শাসনের অবসান ঘটানো। অনুশীলন সমিতির কার্যাবলী 1905 খ্রিস্টাব্দের বঙ্গভঙ্গ আন্দোলনকে কেন্দ্র করে অনুশীলন সমিতি অধিকতর সক্রিয় হয়ে ওঠে। এর শাখা প্রতিষ্ঠিত হয় ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম, রংপুর, ফরিদপুর, দিনাজপুর, জলপাইগুড়ি, কলকাতা প্রভৃতি জায়গায়।
পরবর্তীকালে 1906 খ্রিস্টাব্দে অনুশীলন সমিতির সদস্যদের একাংশ যুগান্তর পত্রিকার মাধ্যমে বিপ্লবী আন্দোলনের প্রচার করেন এবং যুগান্তর দল নামে পরিচিত হন। এই দলের সদস্যরা রাজনৈতিক ডাকাতির মাধ্যমে অর্থ সংগ্রহ করতেন। এই দলের বিপ্লবী ক্ষুদিরাম বসু আর প্রফুল্ল চাকি 1908 খ্রিস্টাব্দে 30 এপ্রিল অত্যাচারী ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডকে হত্যার চেষ্টা করেন। প্রফুল্ল চাকি আত্মহত্যা করেন এবং মুজফ্ফরপুর বোমা মামলায় ক্ষুদিরামের ফাঁসি হয়। নিষিদ্ধ ঘোষণা 1909 খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার অনুশীলন সমিতি আর যুগান্তর দলকে নিষিদ্ধ ঘোষণা করেছিল। সাময়িকভাবে বৈপ্লবিক কাজকর্ম স্থগিত থাকলেও পরবর্তীকালে পুনরায় বিপ্লববাদ সক্রিয় হয়ে ওঠে। তিনি দিয়েছে অসহযোগ আন্দোলনের কারণ কী ছিল, এটা নতুন ছায়া প্রকাশনী থেকে দিচ্ছি। ছায়া প্রকাশনীর যে নতুন সহায়িকাটা এবছর বেরিয়েছে এটা 161 পৃষ্ঠায় রয়েছে। বলেছে বা অসহযোগ আন্দোলনের কারণ কী ছিল। আচ্ছা, অসহযোগ আন্দোলনের কারণ আর পটভূমি একই। সূচনা হচ্ছে ভারতীয় জাতীয় কংগ্রেস সুদীর্ঘ 35 বছর পরেই প্রথম রাজনৈতিক ভিক্ষাবৃত্তি ছেড়ে অসহযোগ আন্দোলনের মধ্যে দিয়ে সরাসরি ব্রিটিশ বিরোধী আন্দোলনে সামিল হয়েছিল। পটভূমি মানে হচ্ছে উৎপত্তির কারণ আর কি। এক হচ্ছে স্বায়ত্তশাসন অর্জনে ব্যর্থতা। প্রথম বিশ্বযুদ্ধের সময় ভারতের অর্থ এবং মানব সম্পদকে ব্যবহার করার বিনিময়ে ব্রিটিশ সরকার প্রতিশ্রুতি দিয়েছিল যে যুদ্ধ শেষে তারা ভারতবাসীকে স্বায়ত্তশাসন প্রদান করবে, কিন্তু যুদ্ধ শেষে সরকার স্বায়ত্তশাসন প্রদান না করে প্রতিশ্রুতি ভঙ্গ করলে আশাহত আর ক্ষুব্ধ ভারতবাসী এক গণ আন্দোলনের জন্য প্রস্তুত হয়। রাওলাট আইন। ভারতের জাতীয়তাবাদী এবং বিপ্লবী আন্দোলনকে দমন করার জন্য ব্রিটিশ সরকার রাওলাট আইন পাশ করে 1919 খ্রিস্টাব্দের 18 মার্চ। রাওলাট আইনের দ্বারা ব্যক্তি স্বাধীনতা, ন্যায় বিচারের অধিকার কেড়ে নেওয়া হলে ভারতবাসী গণ আন্দোলনের পথে যায়। 3 হচ্ছে খিলাফত সমস্যা। খিলাফত সমস্যাকে কেন্দ্র করে মুসলিমদের মধ্যে যে ব্রিটিশ বিরোধী আন্দোলন গড়ে উঠেছিল, গান্ধীজি চেয়েছিলেন সেই আন্দোলনকে জাতীয় আন্দোলনের মূল ধারায় মিশিয়ে দিতে। গান্ধীজি সেই প্রচেষ্টার ফসল হলো অসহযোগ আন্দোলন। 4 হচ্ছে শ্রমিক আর কৃষকদের দুর্দশা। প্রথম বিশ্বযুদ্ধের সময় থেকে ভারতের শ্রমিকদের সংখ্যা বাড়লেও তাদের মজুরি, বাসস্থান, নিরাপত্তা ইত্যাদি সুরাহা হয়নি। অন্যদিকে যুদ্ধজনিত কারণে সরকার ভূমি রাজস্বের হার বৃদ্ধি করে, কিন্তু কৃষিজাত পণ্যের দাম না বাড়ায় কৃষকদের পক্ষে এই বাড়তি রাজস্ব দেওয়া অসম্ভব হয়ে পড়ে। কৃষক আর শ্রমিক শ্রেণীর সম্মিলিত দুর্দশা গণ আন্দোলনের পটভূমি রচনা করে। 5 হলো মূল্যবৃদ্ধি। প্রথম বিশ্বযুদ্ধ ভারতবাসীকে চরম অর্থনৈতিক সংকটের দিকে এগিয়ে দেয়। মুদ্রাস্ফীতি এবং দ্রব্যমূল্য বৃদ্ধি সাধারণ ভারতবাসীকে জেরবার করে তোলে। মোটা চাল, গম, চিনি, ওষুধ আর কাপড়ের দাম ভয়ানক বেড়ে যায়। 6 হচ্ছে সমকালীন আন্তর্জাতিক পরিস্থিতি। রুশ বিপ্লব, আয়ারল্যান্ডের সিনফিন আন্দোলন, মিশরে জাগলুল পাশার নেতৃত্বে ব্রিটিশ বিরোধী গণ আন্দোলন, তুরস্কে কামাল পাশার নেতৃত্বে গণসংগ্রাম ইত্যাদি ভারতবাসীকে ব্রিটিশ বিরোধী গণসংগ্রামে উদ্বুদ্ধ করে। আচ্ছা, এরপরে রয়েছে ভারতের স্বাধীনতা আন্দোলনে নেতাজির অবদান সম্বন্ধে আলোচনা করে। এটিতে বইতে একটু বড়ই আছে বলে ছায়া প্রকাশনীর নতুন যে সহায়িকা এবছর 2023-এ বেরিয়েছে সেখান থেকে দিয়েছি, সেটা 181 পৃষ্ঠায় রয়েছে। এই যে ভারতের স্বাধীনতা আন্দোলনে নেতাজির অবদান ওপর আলোচনা করো, এটা দিয়েছে ভারতের স্বাধীনতা নেতাজির অবদান। সূচনা হচ্ছে ভারতে এবং ভারতের বাইরে থেকে সুভাষচন্দ্রের স্বাধীনতা অর্জনের প্রচেষ্টা এক কথায় দুঃসাহসিক। জাতীয় কংগ্রেসের সভাপতি হিসাবে তার বলিষ্ঠ পদক্ষেপ এবং আজাদ হিন্দ ফৌজের সর্বাধিনায়ক হিসাবে তার সংগ্রামী প্রচেষ্টা ভারতবাসী চিরকাল মনে রাখবে। স্বাধীনতা আন্দোলনে নেতাজির অবদান ভারতের মধ্যে থেকে। 1 হচ্ছে জাতীয় আন্দোলনে যোগদান। আইসিএস পরীক্ষায় চতুর্থ হয়েও সুভাষচন্দ্র সরকারি চাকরি নেননি। তিনি জাতীয় আন্দোলনে যোগ দেন এবং দেশবন্ধুর অধীনে থেকে ভারত মাতার শৃঙ্খল মোচনে সচেষ্ট হন। সুভাষচন্দ্র শ্রমিক কৃষকদের স্বার্থ রক্ষার উদ্যোগ নেন। তিনি কলকাতায় জাতীয় কলেজের অধ্যক্ষ নিযুক্ত হন এবং ছাত্র ও যুব সমাজকে সুসংগঠিত করে তোলেন। 2 হচ্ছে জাতীয় কংগ্রেসের সভাপতি জওহরলালের সঙ্গে যুক্ত হয়ে সুভাষচন্দ্র কংগ্রেসের মধ্যে বামপন্থী গোষ্ঠীর উত্থান ঘটান। এই তরুণ গোষ্ঠীর সহযোগিতায় তিনি প্রথমে হরিপুরা কংগ্রেসে 1938 খ্রিস্টাব্দে আর পরে ত্রিপুরী কংগ্রেসে 1939 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন। 3 হচ্ছে ফরওয়ার্ড ব্লক গঠন। গান্ধীজির নির্দেশে কংগ্রেস কার্যকরী সমিতির সকল সদস্য পদত্যাগ করেন, ফলে দ্বিতীয়বারের জন্য সভাপতি নির্বাচিত হয়েও সুভাষচন্দ্র পদত্যাগে বাধ্য হন।
জাতীয় আন্দোলনকে গতিশীল এবং সংগ্রামমুখী করে তোলার লক্ষ্যে সুভাষচন্দ্র কংগ্রেসের অভ্যন্তরে নতুন দল ফরওয়ার্ড ব্লক গঠন করেন 1939-এর 3 মে। এই দলের সভাপতি হন সুভাষচন্দ্র নিজে এবং সহ-সভাপতি হন সর্দার শার্দুল সিং কবিসর এবং লালা শঙ্করলাল। ভারতের বাইরে থেকে এক হচ্ছে ভারত ত্যাগ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রথম দিকে ইংল্যান্ডের প্রতিকূল অবস্থার সুযোগে সুভাষচন্দ্র ব্রিটিশদের সঙ্গে প্রত্যক্ষ সংঘর্ষের প্রস্তুতি নেন। এই সংবাদ পেয়ে ব্রিটিশ সরকার সুভাষকে ভারত রক্ষা আইনে গ্রেপ্তার করে। নিজ গৃহে অন্তরীণ থাকাকালীন সুভাষচন্দ্র দেশত্যাগের উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে পড়েন 1941 খ্রিস্টাব্দের 16 জানুয়ারি। ডক্টর অমলেশ ত্রিপাঠী লিখেছিলেন, রবীন্দ্রনাথ যাকে দেশনায়ক বলে বরণ করেছিলেন, ভাগ্যের পরিহাসে তাকে দেশত্যাগ করতে হলো। 2 হচ্ছে জার্মানিতে সুভাষচন্দ্র। কাবুল থেকে বার্লিন যাওয়ার পথে সুভাষচন্দ্র রাশিয়ার মস্কোতে অবস্থান করেন, কিন্তু রাশিয়ার সাহায্য চেয়ে ব্যর্থ হলে তিনি জার্মানিতে চলে আসেন। এখানে যুদ্ধবন্দী ভারতীয়দের নিয়ে ইন্ডিয়ান লিজিয়ান নামে একটি দল গঠন করেন। এখানকার প্রবাসী ভারতীয়রা তাকে নেতাজি উপাধি দেন। 3 হচ্ছে জাপানে সুভাষচন্দ্র। এরপর সুভাষচন্দ্র সাবমেরিনে জাপানে চলে আসেন। তিনি জাপানে আজাদ হিন্দ বাহিনীর সর্বাধিনায়ক হন। সুভাষের নেতৃত্বে আজাদ হিন্দ সেনারা জাপানি সাহায্যে ভারতীয় অভিযান শুরু করে। শেষ পর্যন্ত তিনি দিল্লি দখলে ব্যর্থ হন। তবু তার এই বিপ্লবী প্রচেষ্টার দরুনই ভারতের স্বাধীনতা লাভ ত্বরান্বিত হয়। তো এই ছিল আজকের আমাদের অষ্টম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের 3 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো। তো কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক আর একটু বেশি করে শেয়ার করে দেবে। আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো তো প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবে।